সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন প্রকৌশলী নগর পরিকল্পনাবিদ ইমদাদুল ইসলাম। ইমদাদুল, আপনাকে স্বাগত সময় সংলাপে। এই যে আজকের যে ঢাকা, সেই ঢাকাকে আপনি কিভাবে দেখছেন পরিকল্পনাবিদ হিসাবে? কারণ এই ঢাকার যে বেড়ে ওঠা, তার সঙ্গে আপনিও যুক্ত ছিলেন এক সময়। ধন্যবাদ আপনাকে। আসলে আমি ঢাকার সাথে জড়িত হয়েছি ৮০-র দশকে, যখন বোর্ড থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে সরাসরি তৎকালীন ডিগ্রিতে যোগদান করলাম। তো তার আগে ওই সময় যে ঢাকা দেখেছি তার সাথে আজকের কোনো আর মিল নাই সম্পূর্ণ। তো ভেরি ইন্টারেস্টিং হচ্ছে, ঢাকার জন্য কিন্তু সবসময় প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল। আজকে থেকে ১০০ বছর আগে ঢাকার জন্য প্ল্যান ছিল। যখন সেই ঢাকা যখন ১৯০০ শতাব্দীর প্রথমে যখন আসাম বেঙ্গলের রাজধানী করলো, তখন ব্রিটিশ আমলে একজন পরিকল্পনাবিদকে দিয়ে ঢাকার জন্য প্রথম একটা প্ল্যান তৈরি করলো। ওই প্ল্যানের আলোকে কিন্তু এই ঢাকার যে মেইন এখন যে সুন্দর জায়গাটা, রমনা, শাহবাগ এলাকা, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তাঘাট, এই যে সচিবালয় রোডঘাট, ওই প্ল্যানের আলোকে কিন্তু এটা বিস্তৃতি ঘটলো। ওইটা যখন হচ্ছিল তখন কিন্তু পরে আমাদের পাক ভারত স্বাধীনতা, বিশ্বযুদ্ধ, বিভিন্ন কিছু নিয়ে যখন পাকিস্তান হলো, পাকিস্তান হওয়ার পরে ঢাকার জন্য আবার 1959 সালে প্রথম একটা মোর ডিটেইল প্ল্যান হলো। 1900 সেই প্ল্যানের ভিতরে বিভিন্ন পজিশনগুলো, তখন প্ল্যানিং এর কনসেপ্ট আর আজকের কনসেপ্টের মধ্যে এখন অনেক মাইক্রোতে যায়। ওরা তখন ম্যাক্রোতে যেসব দরকারগুলো ঢাকার জন্য, যে মেজর রোড, মেন গুরুত্ব দিয়েছে ঢাকার রোডগুলো কোন দিকে কিভাবে হওয়া দরকার, ঢাকার জলাশয়গুলো কিভাবে সংরক্ষণ দরকার। তারপরে ওনারা প্রস্তাবনা দিল বিভিন্ন প্রকল্প করার জন্য। এই যে 59 সালে প্ল্যানের ভিতরে ওনারা দেখেন, তখন কিন্তু একটা ধারণা দিল যে ঢাকার মধ্যে রোড উত্তর দক্ষিণে স্ট্রেট রোড করার জন্য, যে রোডটা আপনার গুলিস্তান থেকে নর্থ সাউথ রোড বলে যেটা দক্ষিণ দিকে গেছে, ওদের প্রস্তাব ছিল এই রোডটা একবারে বুড়িগঙ্গা নদীর দ্বার পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, ওইটা আবার উত্তর দিকে আসে, একেবারে একটা যাবে মিরপুরের দিকে, একটা যাবে এয়ারপোর্টের দিকে। তখন কিন্তু প্রগতি সরণিটা ছিল না, ওইটা ছিল জলাশয়, ওদিকে ছিল। ওনারা মানে বর্তমান বিটিভি পর্যন্ত ছিল, বিটিভি না, ওই দিকে জায়গাটা পুরো ছিল আপনার, যেখানে এখন ওই যে বনশ্রী, হাওরের মতো রাস্তাঘাট, ওইটা প্ল্যান করে নাই। এখন দেখেন, আমরা কিন্তু সেই নর্থ সাউথ রোডটা বুড়িগঙ্গার দ্বারা নিতে পারি নাই। আমরা এদিকে উত্তর দিকে বাইতুল মোকাররম হয়ে গেছে নর্থ সাউথ রোডের উপরে বলা চলে। এভাবে বিভিন্ন জায়গার ভিতরে কিন্তু সোয়ামরা মসজিদ মনে করেন, মৌচাক এসে দেখেন আপনি যে মৌচাক মার্কেট হয়ে গেল, বিভিন্ন জায়গার ভিতরে অনেক মার্কেট হয়ে স্থাপনাগুলো দাঁড়া হয়ে গেল, হয়ে কিন্তু আমরা রোডগুলো ওদিন যদি রোডগুলো আমরা এভাবে করতে পারতাম, উত্তর দক্ষিণ একটা কিন্তু রোড উত্তর দক্ষিণে আনইন্টারাপ্টেড নাই। আরেকটা বিষয় ছিল ওই পরিকল্পনার মধ্যে, প্রস্তাবনা ছিল ভবিষ্যতে ঢাকার কিভাবে হাউজিং ডেভেলপমেন্ট হবে। ওরা প্রস্তাব করেছিল যে আজকে যেটা শেরেবাংলা নগর, সেটা কিন্তু এখানে হওয়ার কথা ছিল না। এটা প্রস্তাব করেছিল নর্থ সাউথ রোড, ওই রোডটা গিয়ে বুড়িগঙ্গা নদীর ওই পারে জিঞ্জিরায় ওই ধরনের একটা পার্লামেন্ট কমপ্লেক্স হবে। আচ্ছা, 15 মাস্টার প্ল্যানে। অ্যাকর্ডিংলি ওরা বলছিল, এটাকে তুলনা করেছিল তারা হুগলি নদীর মতো অথবা ইংল্যান্ডের থেমস নদীর মতো, যে নদীর দুই পারে। কিন্তু আমরা ওই ওদিকে না গিয়ে বুড়িগঙ্গা স্পয়েল হয়ে গেল। বরং করলো কি, শেরেবাংলা নগর যে জায়গাটা রাখা হয়েছিল একটা ভবিষ্যতের জন্য প্রিজার্ভ, যে একটা এক্সপেরিমেন্টাল ফার্ম বা ভবিষ্যতে হাউজিং, প্ল্যান্ট হাউজিং এর জন্য, সেখানে করে ফেললো সেকেন্ড ক্যাপিটাল নাম দিয়ে। প্রথমে করলো এটা আইয়ুব নগর, আইয়ুব খানের নামে, তারপরে এটা স্বাধীনতার পরে হলো শেরেবাংলা নগর। এখন এখানে সবগুলো জিনিস পার্লামেন্ট কমপ্লেক্সের দেখেন, এই লেআউটটা নিয়ে আপনি তো জানেন, এখানে কতবার পরিবর্তন করে কতকে ঢুকানো হয়েছে, সব জায়গায় এক জায়গার ভিতরে। এইভাবে আমরা কিন্তু যদি প্ল্যান থেকে ডেভিয়েট হয়ে গেলাম, রোডগুলো করতে পারলাম না, জলাশয়গুলো ভরাট হয়ে গেল, আমাদের হাউজিং প্রজেক্ট, পরিকল্পনা কাগজে থেকে গেল, কাগজে থাকছে এবং কাগজের মধ্যে বারবার পরিবর্তন হচ্ছে। যেমন আপনি গুলশান বনানীর প্ল্যান, গুলশান বনানীতে আমরা দেখেছি যখন ঢাকা আসি 300-400 ফিট চড়ায় লেক ছিল, সেই লেক এখন অনেক জায়গার ভিতরে মাদানী সাহেব যেগুলো করেছিল, সেগুলো বিভিন্ন সময় কি হলো, বিভিন্ন সরকারের সময় এসে প্লট বানানোর জন্য লেকের পারে, আপনি এগুলো বিভিন্ন সময় অনেক সময় রিপোর্টও করেছেন, আপনি দেখেছেন যে লেকের পারে বিভিন্ন সরকারের আমলে, যদি মানে নকশা ওই রাস্তাটি নেই, কিন্তু ওই রাস্তার পাশে প্লট বন্টল বানায়, মানে পশ্চিম আপনি যদি গুলশানে আজাদ মসজিদ যেখানে আছে ওইটা ছিল, এর থেকে লেক শুরু হলো, কিন্তু এরপরে দেখবেন আপনি 2-3 রো প্লট বানাইয়া লেকটা হতো এখন মাত্র চলে গেছে। একই এফেক্ট পড়েছে আপনার যে ধানমন্ডিতে,
উত্তরায় সব জায়গায় লেক ছোট করে। তো এই এই যে ঢাকা শহরে আপনার যখন প্রথম মাস্টার প্ল্যান হলো তখন ঢাকা শহরে পপুলেশন ছিল 3 থেকে 4 লাখ। ওরা ধারণা করেছিল ভবিষ্যতে ঢাকার এই হারে পপুলেশন বাড়লে 20 বছর মেয়াদি 1979 সালে 1979 সালে ঢাকার পপুলেশন হবে 1 মিলিয়ন মতো, 8 থেকে 10 লাখ। 10 লাখ হবে। কিন্তু সেখানে স্বাধীনতার পরে 80 সালে ঢাকার লোক হয়ে গেল প্রায় 30 লাখের উপরে। আচ্ছা, 3 গুণ হয়ে গেল। 3 গুণ হলো। আমরা কিন্তু তখনও নিয়ন্ত্রণ করতে পারতাম যদি একটা সুন্দর অর্গানাইজেশন থাকতো। আপনি একটা অজানা তথ্য বলি, যে স্বাধীনতার পর পরে আমাদের কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু উনি কিন্তু একটা উদ্যোগ নিয়েছিলেন। উনি যে একটা ইনস্ট্রাকশন দিয়েছিলেন, এই যে গুলশান বনানীর মতো আর টাউনশিপ না করে এখানে আপনারা ইন্ডিভিজুয়াল প্লট না দিয়ে যৌথ প্লট দেন, এখানে একটা প্লটের মালিক কয়েকজন হোক। কারণ পাকিস্তানে বলে দেওয়া হচ্ছিল, গুলশান ধানমন্ডি দেওয়া হচ্ছিল 10 কাঠা 1 বিঘা করে প্লট। উনি একটা ডিরেকশন দিয়েছিল যে ছোট ছোট তারা বহুতল করা হোক। ওনার নির্দেশটা অনুসরণ হয় নাই। এরপরে উনি আরেকটা আইন জারি করলো ঢাকা মেট্রোপলিটন অথরিটি করার জন্য, ডিএটি এবং আরো যেগুলো সংস্থা তখন আছে সেগুলোকে একীভূত করে ঢাকা মেট্রোপলিটন অথরিটি করার জন্য। এটাও 1974 উনি অর্ডিন্যান্স জারি করলো। আনফর্চুনেটলি 75-এ ওনার মৃত্যুর সাথে সাথে আইনটাও কোথায় হারিয়ে গেল। ওদিন যদি দাঁড়াইতো সমন্বিত, তাহলে কিন্তু আমরা যে আপনি পপুলেশন কন্ট্রোল কথা বলছেন, আরবানাইজেশনের যে কন্ট্রোলটা আমরা পারতাম। আরেকটা সাথে সাথে বিষয় আপনাকে বলি, এই যে যখন গড়বাড়ি যখন বেড়ে যাচ্ছে, পাকিস্তান পিরিয়ডে যখন এই টেন্ডেন্সি শুরু হলো, তখন কিন্তু একটা শক্ত আইন জারি করেছিল ইমারত নির্মাণ আইন। ইমারত নির্মাণ আইনের মধ্যে শক্ত আইন, কিন্তু এই আইনটা যে কেন্দ্রীয়ভাবে এনফোর্স হওয়ার জন্য কোন একটা ইমারত নির্মাণ আইনের মাধ্যমে আমি জানতে চাবো যে এই আইনটি মানা হলো না, এবং তার সূত্র ধরে যে ধানমন্ডি আবাসিক এলাকা, গুলশান আবাসিক এলাকা থাকলো না, উত্তরার আবাসিক এলাকা নাই, পরবর্তীতে আপনি যেটা বললেন যে বনশ্রী সেটাও আবাসিক এলাকা নাই, আমাদের ঢাকা কি আসলে আবাসিক এলাকা? এই মুহূর্তে ঢাকা যদি কোন নিগাত আবাসিক এলাকা আছে, সেটা একমাত্র বলতে পারেন বারিধারাটা। ওনারা বারিধারা যারা প্লট পেয়েছে, ওখানে যারা ওয়েল অফ লোকজন বেশি, ওনারা জায়গাটাকে চারিদিক দিয়ে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরাও করে ফেলেছে। ও আচ্ছা, সিটি উইথিন এ সিটি। আর আরেকটা বলতে পারেন ক্যান্টনমেন্ট এলাকা, কারণ যেখানে কেউ কিছু করতে পারে না নিয়ন্ত্রণ ছাড়া। ক্যান্টনমেন্ট হচ্ছে সামরিক নিয়ন্ত্রণে, ক্যান্টনমেন্ট হচ্ছে সামরিক নিয়ন্ত্রণে, আর বারিধারা হচ্ছে সোসাইটির নিয়ন্ত্রণে। বারিধারা এটা দেখে এখন গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা প্রতি ব্লকে বা সেক্টরের লোকজন এখন সেরকম এফোর্ট নেওয়া শুরু করেছে। আপনি দেখবেন অনেক জায়গার মধ্যে সন্ধ্যা 8টা-9টার পরে গেট দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে, কিন্তু পারছে না, বিকজ প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে। যেটা আপনি বলতে চাচ্ছিলেন, রাজুক এই ধানমন্ডি বা উত্তরা বা গুলশান, বনানীতে আবাসিক এলাকায় আবাসিক প্ল্যান পাস করে, কিন্তু সেখানে দেখা যায় সিটি কর্পোরেশন এখানে অফিস বা মার্কেট করার জন্য দোকান হয়ে যাচ্ছে, প্রতিটি বাড়ির নিচে দোকান আছে, ট্রেড লাইসেন্স দিয়ে দিচ্ছে। ওরা তো নিশ্চয় ট্রেড লাইসেন্স দিয়ে করছে। এই যে একটা অসমন্বয়। আবার দেখা যাচ্ছে কি নিয়ম হচ্ছে, রাজুক যেভাবে অ্যাপ্রুভাল দিল সেটা দেখে সিটি কর্পোরেশন তাকে পারমিশন দেবে বা তার ট্যাক্স নেবে। তো সিটি কর্পোরেশন কিন্তু ট্রেড লাইসেন্স দিচ্ছে, আবার ট্যাক্সও নিচ্ছে, শুধু দায়িত্ব অ্যাভয়েড করতে পারে না। আবার ঢাকা ওয়াসা অথরিটি দেখেন, তারাও গিয়ে ওখানে বাণিজ্যিক কানেকশন দিচ্ছে, আবার তিতাস গিয়ে ওখানে বাণিজ্যিক কানেকশন, বিদ্যুৎ বাণিজ্যিক কানেকশন দিচ্ছেন। সমস্যা হচ্ছে এগুলোর মধ্যে কোনো একটা প্রপার সমন্বয় না থাকাতে, এগুলো যদি এখন ইমপ্রুভ করতে চান আপনি যদি, তাহলে আমি মনে করবো এখন প্রত্যেকটা টাউনশিপের প্রত্যেকটা ব্লকে এখন কিন্তু জনগণ যারা আছে, যারা আবাসিক তারা সোচ্চার, তারা যদি সোসাইটিগুলো যদি তারা যদি স্ট্রং করে দাঁড়ায়, এবং যদি তারা অনেকটা যদি বাধ্য করে যেই একই জায়গার ভিতরে, সে আপনি যদি মনে করেন যে উত্তরা একটা 3 নম্বর সেক্টরের সমিতি আছে, ওখানে যদি একটা অফিসের মধ্যে যদি রাজুক, ওয়াসা, সিটি কর্পোরেশন, তিতাস, বিদ্যুতের এক জায়গার মধ্যে যদি বসানো যায়, তাহলে এবং প্লাস ওখানে সোসাইটির লোক বসবে শেয়ার করে করে, ও তারা ওয়াচডগ হিসেবে কাজ করবে, তখন দেখবে কি কার দোষে কি হচ্ছে। এভাবে কিন্তু পাইলট যদি এলাকায় যদি আপনি যেটা বলছেন, কিন্তু এই যে ধানমন্ডি, গুলশান আর উত্তরায় কি এখন এটা করা সম্ভব? আমি বলছি কি, নাকি নতুন যেসব জায়গা আবাসিক এলাকা হচ্ছে, যেটুকু ইম্প্রোভাইজেশন যদি এটা হলো প্ল্যানিং একটা কন্টিনিউয়াস প্রসেস। হয়তো আমরা আগে আবাসিক থেকে এখন সময়ের প্রয়োজনে যে কোনো, আপনাকে আগে বললাম ঢাকার মধ্যে 80 দশক ছিল 30 লাখ, এখন ঢাকার পপুলেশন 1.5 কোটির উপরে। সময়ের তাগিদে আমরা পপুলেশন নিয়ন্ত্রণ করতে পারি নাই, আরবানাইজেশন নিয়ন্ত্রণ করতে পারি নাই, হয়ে গেছে। নিয়ন্ত্রণ করতে পারি, পরিকল্পনা বাস্তবায়নের অনেক ধরনের ব্যর্থতা আছে। আমরা এই লোকগুলো তো আপনি এখন ঢাকাতে বাইর করে দিতে পারবেন না। এখন যে যারা আছে
তাদেরকে একটা ডিসিপ্লিন মধ্যে আনতে হবে। শৃঙ্খলার মধ্যে আনতে হবে। শৃঙ্খলার মধ্যে আনতে গেলে আমি বলছি কি হয়তো আমরা আগের জায়গায় যেতে পারবো না, বাট একটা নিয়ন্ত্রণ, যেমন ভাবে আমি বলছি মানে এখানে থামিয়ে দেওয়া যাবে। থামিয়ে দেওয়া যাবে। যেখানে বাড়িধারার মধ্যে চাইলে যে কোনো কেউ, এখন এখানে বড় বড় লোকজন আছে যারা অফিস করতে চাইছিল, হোটেল করেছিল, ওরা সরিয়ে দিয়েছে। এখানেও অনেকগুলো নিয়ন্ত্রণ করে বাইরে করে দেওয়া যেতে পারে। এটা ডিপেন্ড করছে এইভাবে একটা যদি একই জায়গায় যদি একটা অফিস প্লাস সোসাইটি যদি শক্তিশালী হয়ে, মানে ওখানকার স্থানীয় যে যেমন জি 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 বাড়িধারা সোসাইটি হয়েছে, গুলশান সোসাইটি আছে, ধানমন্ডি, উত্তরা, বনানী, গুলশান, ধানমন্ডি প্রত্যেকটা ব্লকে এখন সোসাইটি আছে। সোসাইটিগুলো একটি বলে এইভাবে করলে এখনো কিছু আনা সম্ভব। এবং সেই জায়গা থেকে বলা যে ওই জায়গা থেকে একটু বলতে চাই যে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা আসতে চাই, যে উত্তরা থেকে এই যে আমরা যেখানে কথা বলছি বাংলা মোটরে আসার জন্য যে একটা মানসিক প্রস্তুতি দরকার হয়, বা এদিক থেকে উত্তরা যাওয়ার জন্য যোগাযোগের সমস্যা। তো যোগাযোগের সমস্যা একটা বড় কারণ কি ওইটা যে আমরা ওই জায়গাও খুব বিকেন্দ্রীকরণ করতে পারিনি, যে ধানমন্ডি থেকে একটি গাড়ি যাচ্ছে উত্তরা স্কুলে, আবার উত্তরা থেকে আবার একটি গাড়ি আসছে ধানমন্ডিতে স্কুলে বা বেরি রোড স্কুলে। 1962 সালে উত্তরার প্ল্যান হয়েছিল এবং একটা কথা ছিল এটা সেলফ কন্টেইন ব্যালেন্স টাউন হবে, যেটি সেখানে সব স্বয়ংসম্পূর্ণ শহর হবে। ওখানে স্কুল, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়, হসপিটাল সব হবে উত্তরার। কিন্তু যখন মাস্টার প্ল্যান প্রথমে করেছিল তখন বলা ছিল উত্তরার মধ্যে একটা, উত্তরার কাছাকাছি ফয়দাবাদ বিশ্ববিদ্যালয় হবে একটা প্ল্যান ছিল। ফয়দাবাদ জায়গার মধ্যে হয় নাই। তারপরে কথা ছিল উত্তরার মধ্যে অনেক কিছু যা যা ব্যালেন্স দরকার, এখন না হইয়া কি হয়েছিল হলো ওখানে এগুলো সব কাটছাট, বিভিন্ন রিজিমে কাটছাট হয়ে, প্লট হয়ে, টাউনশিপ ছোট হয়ে সবাই ঢাকার উপর ডিপেন্ড। বিমানবন্দরটা মাঝখানে পড়ে গেছে। এটা অত অসুবিধা নেই, বিমানবন্দর অনেক শহরের মধ্যে আছে বিমানবন্দর, কিন্তু আমরাই এগুলো নষ্ট করেছি আমরা। ঠিক এক্স্যাক্টলি ধানমন্ডি মনে করেন, ধানমন্ডিতে একটা কাঁচা বাজার নাই, ধানমন্ডি লোকজনকে আসতে হয় নিউ মার্কেটে। যদি এখানে কাঁচা বাজারের একটা প্রভিশন থাকতো, এগুলো হলো আমাদের প্ল্যানিংয়ের দুর্বলতা। ঠিক বনানী গুলশানও আমরা একসময় কাঁচা বাজার রাখছিলাম, অনেক কাঁচা বাজার, কিন্তু যে আমরা এগুলো মেনটেন করার জন্য সিটি কর্পোরেশনকে দিয়েছি। সিটি কর্পোরেশন করে কাঁচা বাজারের উপরে তারা অন্যান্য স্থাপনা বানায় বসে আছে। বনানী দেখেন কাঁচা বাজার জায়গার ভিতরে সিটি কর্পোরেশন অফিস বানায় বসে, মার্কেট বানায় বসে আছে। কারণ বাজার আপনি দেখেন ঢাকার, এটা মতিঝিলের পর এটা সেকেন্ড সিবিডি, এর মধ্যে যে কার পার্কিং এর জায়গা, মার্কেট সহ, ইভেন একটা শিশু পার্ক করার প্ল্যান ছিল, কিছু স্থাপনা ছিল, এগুলো সব দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনকে দেওয়া হলো 1983 সালে একটা এরশাদ সরকারের সামরিক আমলে, এগুলো উন্নত করার জন্য এবং মেনটেন করার জন্য। কিন্তু তারা এখানে একটা কাঁচা বাজার, এখন হলো পাইকারি বাজার এখানের মধ্যে। সুতরাং ঢাকা শহরের মাঝখানে দুনিয়ার কোন শহরে আপনি এভাবে কাঁচা বাজার, পাইকারি বাজার পাবেন না। সরিয়ে নেওয়ার পরিকল্পনা আছে, কিন্তু হচ্ছে না, বেটে বলে হচ্ছে না। এটা মহাখালীতে চলে যাওয়ার কথা। আপনি যেটা বলছেন, যদি আমাদের যে রাস্তাঘাট উত্তরা থেকে একসময় ঢাকা এখানে আসতে লাগতো হার্ডলি 15 থেকে 20 মিনিট, যেখানে এখন আপনার হয়তো 2 থেকে 2.5 ঘন্টা লাগে, অনেক সময় আরো বেশি। শুধু তাই না, বনানী থেকে আমার এখানে আসতে লাগছে আজকে 1 ঘন্টা 20 মিনিটের মতো। এই যে আমাদের কারণ হচ্ছে কি, আমাদের রোডগুলো যে এই যে বানানো হলো, আর রোডগুলো কখনো বড় করা যাচ্ছে না, চারিদিকে ঘরবাড়ি হয়ে গেছে। অনেক রোডের প্ল্যান আছে, রোডগুলো বড় করার জন্য করা যাচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে কি, গাড়ির উল্টাপাল্টা চলা, ডিরেকশন 2 ওয়ে, অনেক শহরের মধ্যে এগুলো অ্যাড্রেস করা হয়েছে 1 ওয়ে করে দিয়ে। ট্রাফিক গাড়ি চলবে, আপনি যে কোনো যেখানে ইউটার্ন থাকার কথা না, আমাদের এখানে যে কোনো জায়গায় ঘুরে গাড়ি একদিকে চলবে, আরেকদিকে একমুখী হবে। তাহলে কিন্তু আপনি দেখবেন বিশ্বের অনেক বড় বড় এক্সাম্পল জাপান আপনি দেখবেন, আমি দেখেছি 10-12 ফিট রাস্তার মধ্যে দিয়ে 1 ওয়ে গাড়ি চলছে, ঘুরে আসতেছে, যেটা কিন্তু জাপানে না। ইভেন মালয়েশিয়াতে, কুয়ালালামপুরে, ইভেন এখন ক্যালকাটায় চালু করে দিয়েছে, জাম নাই। কিন্তু আমরা একই রোডের মধ্যে, আমার বাড়ির সামনে দিয়ে আমার গাড়ি 2 ওয়ে আমরাও মানি, আর যারা ম্যানেজমেন্ট করে, যারা ব্যবস্থাপনা করে, তারাও কিন্তু এটা পারছে না। এই কারণে আমাদের এখানে এটা আমি সড়ক ব্যবস্থাপনা, ট্রাফিক সিস্টেম নিয়ে আপনাকে আবার বিস্তারিত আলোচনা করতেই বলবো। আমাদের ট্রাফিক সিস্টেমের কথা বলবেন, আমাদের ফ্লাইওভার হচ্ছে, আমাদের মেট্রো রেল হচ্ছে, অনেক কিছু হচ্ছে, গণপরিবহন নাই, আমাদের মাঝখানে হাতির ঝিল হলো, ফ্লাইওভার হচ্ছে, কিন্তু ফ্লাইওভারে বসে থাকতে হচ্ছে, নামা যাচ্ছে না। আমাদের এখানে যে মেট্রো রেল হবে, আমাদের ফ্লাইওভার গুলো এখন দেখাই যাচ্ছে, নির্মাণ হচ্ছে, কিন্তু এই যে চালু হবার আগে বা নির্মাণাধীন অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে ফ্লাইওভার গুলি আসলে যে পরবর্তীতে কতটা অকার্যকর হবে এবং যানজটের উপলক্ষ হয়ে দাঁড়াবে। কারণ আমি যদি মগবাজারের ফ্লাইওভারের কথা বলি, সেটা এফডিসির এখানে সে নামিয়ে দিবে, নামিয়ে দেওয়ার পর আবার রেলগেটের পর আবার সার্কফারার যে ট্রাফিক, সেখানে দাঁড়াতে হবে, তাহলে লাভ কি হলো? তুষার ভাই, ওই প্রথম যেটা মহাপরিকল্পনা বললাম 59-এর, ওই প্ল্যানের ভিতরে ঢাকার
তখন ফ্লাইওভার এলিভেশন রোড করা এগুলোর চিন্তা ছিল না, তখন এক ধরনের ছিল। আমরা যখন ঢাকা যখন সেকেন্ড মাস্টার প্ল্যান হচ্ছে 90 দশকে, যেটাকে ডিএমডিপি বলে, ওটা যখন হলো তখন কিন্তু আমাদের মধ্যে তখন ঢাকা শহরে পপুলেশন প্রায় 1 কোটির কাছাকাছি, 90 দশকে। তখন কিন্তু আমরা যেহেতু রোড বানানো যাচ্ছে না, বিভিন্ন পর্যায়ে চিন্তা আসলো ঢাকার বিকল্প ট্রান্সপোর্টেশন সিস্টেম দেখা দরকার। তখন তো এই কথা হলো আমরা রোড যেহেতু বাড়াতে পারছি না, আমরা কোনো জায়গায় এলিভেট করা দরকার, মেট্রো রেল বা পাতাল রেল, সার্কুলার ট্রেন, ইভেন ওয়াটারওয়েজ অনেক কিছু চালু করার জন্য। সেই জন্য ওই ডিএমডিপি মাস্টার প্ল্যানের পাশাপাশি একটা প্ল্যান নেওয়া হলো এসটিপি, যেটাকে একটা বিশাল স্টাডি করে ঢাকা ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট স্টাডি করে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান হলো, যে ট্রান্সপোর্ট প্ল্যানটা অনেক রিভিশন অনেক কারেকশন করে এটা 2007-08 সালে অ্যাপ্রুভ হলো। এখানে কিন্তু অনেকগুলো প্ল্যান প্যাকেজ আছে, যেমন করে বিআরটি বাস র্যাপিড ট্রানজিট, এমআরটি যেখান থেকে মেট্রো রেল যাবে, তারপরে হলো আপনার সার্কুলার ট্রেন চলার জন্য, এবং ঢাকা শহরের মধ্যে হয়তো লন্ডনের মতো না হলেও ঠিক সার্কুলার একটা মেট্রো করার প্রভিশন আছে। এমআরটি 3টা লাইন আছে মনে করেন, এমআরটি 6, এমআরটি 4, এমআরটি 5, আর বিআরটি এরকম লাইন আছে। কিন্তু দেখেন এখন বিআরটি লাইনগুলো অদ্যাবধি করা যাচ্ছে না, মানে রোডের যে অবস্থা গাড়ি ঘোড়ার। এমআরটি একটা লাইন করার জন্য উত্তরা থেকে পল্লবী হয়ে সেটা সংসদ ভবনের সামনে দিয়ে এখন মতিঝিল হয়ে এটা যাওয়ার কথা ছিল সায়দাবাদ। কিন্তু আপনি দেখেন এই প্ল্যানটা যখন হচ্ছে তখন এর ভিতরে সিটি কর্পোরেশন ঢাকা তারা নিজেরাই যাত্রাবাড়িতে ফ্লাইওভার করে ফেললো। এই যাত্রাবাড়ি দিয়ে ওখান থেকে যাওয়ার কথা ছিল বিআরটি, এমআরটি এবং অন্যান্য লাইনগুলো সব যাওয়ার কথা ছিল। দুনিয়ার মধ্যে অনেক জায়গার মধ্যে ওখানে একটা পিলারের উপর দিয়ে সবগুলো ব্রাঞ্চ হয়, বাস যায় আল্লাহ লাইন, যেটা আপনি ব্যাংককে গেলে দেখবেন সুকুম্বিতে একটা লাইন দিয়ে অনেকগুলো লাইন। কিন্তু এখানে সিটি কর্পোরেশনের একটা একতরফা এই ফ্লাইওভার করে এই পসিবিলিটি নষ্ট করে ফেলছে। ঠিক ওখানে মেট্রো রেলটা নিয়ে ডিজাইন বারবার পরিবর্তন করতে হচ্ছে। আরেকটা দেখেন, ঢাকা এয়ারপোর্ট থেকে আরেকটা এলিভেটেড রোড করার জন্য শাহজালাল বিমানবন্দর থেকে অনেকটা রেল লাইনের পাশে দিয়ে আছে মগবাজার দিয়ে এটা যাওয়ার কথা হলো মতিঝিলে। এটাও কিন্তু যাওয়ার কথা ছিল কুতুবখালী যাত্রাবাড়ির পরে, কিন্তু এর মধ্যে যাত্রাবাড়ি ফ্লাইওভার পরে ওরা ওদিকে আটকে গেছে, ওই জায়গাটা বন্ধ হয়ে গেছে। এখন যে আপনি যেটা বলছেন মগবাজারের একটা ফ্লাইওভার হচ্ছে, সেটাও অসমন্বিতভাবে এলজিডি যাদের কাজ হলো গ্রামে শহর উন্নয়ন করা, তারা এখন শহর উন্নয়নে, শহরের মধ্যে তো শহরের জন্য অথরিটি আছে, আবার সিটি কর্পোরেশন তার কি কাজ ফ্লাইওভার বানানো। এখন রাজুগো এটার মধ্যে, রাজুগো তো কাজ ফ্লাইওভার, রাজুগো এখন একটা ফ্লাইওভার বানানো না, এখন দাঁড়াচ্ছে কি সবাই এই কাজের মধ্যে যার তারা রাজুকের মেইন জবাব ছিল রেগুলেটরি। কিন্তু যে আপনি বললেন যে সিটি কর্পোরেশন করছে, স্থানীয় সরকার বিভাগ করছে, দেখার কেউ নাই। এখন তো বলতে গেলে আমি বলবো কোনো সমন্বয়ক তো নাই। প্রতিটা শহরের মধ্যে একজন মুরব্বী থাকে যার নিয়ন্ত্রণে। যেমন আপনি মালয়েশিয়াতে যখন কোয়ালালামপুরতে যখন এই সমস্যা কম বেশি হয়েছিল, তখন কিন্তু ওরা সিদ্ধান্ত নিল যে আমরা মালয়েশিয়ার একটা শহরের বাইরে নতুন শহর বানাই, যেখান থেকে নিয়ে যাবো। সেজন্য মালয়েশিয়া ডক্টর মাহাতির মোহাম্মদ নিজে এটার মুরব্বী হলো। ঠিক আপনি মনে করেন এক্স্যাক্টলি ক্যালকাটায় যখন এক সময় আমরা চলতে পারতাম না, যখন আমরা ক্যালকাটা যেতাম বস্তি আর রাস্তাঘাটে, ক্যালকাটা কিন্তু সুন্দর পরিষ্কার সিটি, এটার জন্য কি করলো আমাদের বাংলাদেশেরই সন্তান জ্যোতি বসু কিন্তু ক্যালকাটার মধ্যে এটাকে ইম্প্রোভাইজ করে দিয়ে গেছে। আবার সিঙ্গাপুরে দেখেন, স্বাধীনতার পর সিঙ্গাপুরের অবস্থা ছিল একটা জেলা এলাকা ছিল, আমাদের বাংলাদেশের জেলা এলাকার মধ্যে ছিল। সেই সিঙ্গাপুরের লিক ওয়ান সিঙ্গাপুর কাছে কি মানা দিয়েছে। আমরা দুর্ভাগ্য যে আমরা আমাদের এখানে বিভিন্ন কারণে বিভিন্ন রাজনৈতিক অস্থিরতা বলতে পারেন, আমাদের অর্থনৈতিক প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে আমরা করতে পারি নাই। না হয়ে এখন যেগুলো হচ্ছে, এখনো যদি একজন সমন্বয়ক না থাকাতে, আমি তো মনে করি সমন্বয়ক যেমন বিভিন্ন সময় চেষ্টা করেছিল, মেয়র হানিফ যখন ছিল তখন একটা ওই যে জাতীয় ভিত্তিতে টাস্ক ফোর্স রিপোর্টে বলেছিল ঢাকার মধ্যে একটা আপনার নগর সরকার করার জন্য, তো নগর সরকার সেটা হয় নাই। এবং উনি থাকতে কয়েকটি সমন্বয় বৈঠকও হতো, কিন্তু কোনো খুব কার্যকর হয় নাই। এরপরে লাস্ট গভর্নমেন্টের আমলে, আমি বিএনপি গভর্নমেন্টের আমলে প্রাইম মিনিস্টার অফিসে ডক্টর কামাল সিদ্দিক একটা মিটিং করতো ঢাকা শহরে সুশাসন উন্নয়ন, সেখানেও কিন্তু অনেক চেষ্টা করে কিছু করা যায় না। তো এই অবস্থার ভিতরে আমাদের এখন যদি ঢাকা শহরে যে যদি আপনি ফ্লাইওভার গুলো মানে অচল অবস্থায়, এটা অচল। আমাদের বুয়েটের একজন শিক্ষক যিনি ট্রান্সপোর্টেশন নিয়ে অনেক গবেষণা করে উনি বলছে ঢাকা এখন মৃতনগরী। এটাকে এখন যদি আর ট্রিটমেন্ট করা, এগুলো ফ্লাইওভার করে এইভাবে মেট্রো রেল করে এটা আর কমাতো নাই ওনার দৃষ্টিতে। আমি এত হতাশাবাদী না, আমি মনে করি যে এখনো যদি আমরা একটা সমন্বয়ের মাধ্যমে করি অনেক ইমপ্রুভের স্কোপ আছে। কিন্তু ব্যবস্থাপত্র কি?
ব্যবস্থাপত্র হচ্ছে আমাদের মধ্যে যে এই যে আপনি বলছেন যে মগবাজার ফ্লাইওভারটা এইভাবে হচ্ছে, আমরা যদি সেই এই মানুষের আজকে ফ্লাইওভারটা হওয়ার কথা ছিল 1-1.5 বছরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, ফ্লাইওভারটা আরো 2-3 বছরে শেষ হয়ে কিনা সম্ভব। আপনি এলিভেটেড রোডের কাজ যে শুরু হবে সেটা কিন্তু আইসা কুড়িল ফ্লাইওভার, তা মহাকালী ফ্লাইওভার, মগবাজার ফ্লাইওভার কারণে আবার আটকে যাবে। মেট্রো রেল আপনি জানেন যে এটা কি বিজয় সরণিতে যাবে না সংসদ ভবনের সামনে দিয়ে সেই ধাক্কা এখানের মধ্যে আছে চলছে। এগুলো যার ধরুন ডিজাইন বারবার চেঞ্জ করতে হচ্ছে। তা আমার দৃষ্টিতে এগুলো যথাসম্ভব একটা সমন্বয়ের মাধ্যমে করলে, যেমন এখন একটা রাজুকের একটা প্রস্তাবনা আছে ওই শান্তিনগর থেকে ঝিলমিল পর্যন্ত একটা ফ্লাইওভার করার জন্য, একটার সাথে এদিকে শান্তিনগর মগবাজারটা কিন্তু এলজিডি বানায় চলে যাচ্ছে। এই যে রাজু ভাবছে যে আমি একটা বানাই, আমি বানাবে, এরকম আরো অনেক জনের পরিকল্পনা আছে। সবাই মানে ওই প্রথমে যে স্থানীয় সরকার বিভাগে যে ইসে বানালো, এই ফ্লাইওভারটা বানালো, তারপর থেকে সবার একটু মানে আগ্রহ হচ্ছে যার যেটা কাজ না। তাহলে এখানে একটা ঢাকার মধ্যে একটা মুরব্বী প্রতিষ্ঠান দরকার, যার আওতায় সবাই, আমি এই জন্য বললাম যদি কেন্দ্রীয়ভাবে আনা যায়। সবাই ফ্লাইওভার বানানোর দরকার নাই, সব বানানোর দরকার নাই, সব উন্নয়নে থাকার দরকার নাই। আর আমি একটা জিনিস হচ্ছে যে মানে অনেক দেশেই তো আমাদের যতটুকু রাস্তায় আছে এমদাদ ভাই, অতটুকু রাস্তা তো অনেক দেশে নাই, কিন্তু এরকম শৃঙ্খলা আছে, শৃঙ্খলা এবং ট্রাফিক সিস্টেম। আমি আপনার কাছে আবার আসবো, আমি একটু জানতে চাই যে আমাদের এখানে ঝিলমিল বা পূর্বাচল দুইটা নতুন শহর হচ্ছে এবং বলা হচ্ছে যে আর নতুন ভাবে কোথাও প্লট দেওয়া হবে না, সবকিছু মিলে এই দুইটা যে শহর হচ্ছে এগুলি নিয়ে যদি আপনি বলেন সেটা কি আবার এই যে আমাদের মধ্য ঢাকাকে চাপের মুখে ফেলবে, বা ওই ঢাকাই আবার উত্তরার রূপ নেবে কিনা? 90-এর দশকে যখন আমরা ঢাকার নতুন পরিকল্পনা করছিলাম, ডিএমডিপি এবং এসটিপি যখন এটার সাথে হলো, তখন আমরা চারদিক দিয়ে ঢাকার চারদিকে 3-4টা নতুন শহর করার জন্য পরিকল্পনা তখন আসলো। তখন ঢাকার এরিয়া বড় হয়ে গেল। একসময় ঢাকার মাস্টার প্ল্যান এরিয়া ছিল 320 বর্গ মাইল, তখন 590 বর্গ মাইলে উন্নীত হলো। তখন 3টা জায়গায় একটা হলো আপনার সাভারের দিকে দামসোনা এলাকায় একটা টাউনশিপ করার প্ল্যান ঢাকার ছিল, নদীর পারে জিঞ্জিরায় একটা প্ল্যান ছিল, আরটা হলো দিকে পূর্বাচলের দিকে। তো 3টা জায়গার ভিতরে স্টাডি করে আমাদের তখন যে রাজুক কনসালটেন্ট তারা সবাই প্রায়োরিটি ভিত্তিতে সবাই পূর্বাচল এলাকাটা তখন আনিয়েছিল, ইসুফগঞ্জ, যেহেতু তুলনামূলকভাবে ওখানে ঘরবাড়ি বা স্থাপনা কম ছিল, প্রেফার করলে এই জায়গাটার মধ্যে ক্ষতিপূরণ কম এবং ইত্যাদি ইত্যাদি বিভিন্ন, কারণ সবার ইন্ডাস্ট্রিয়াল নদীর এপারে বুড়িগঙ্গার তখন সেতু ছিল না, বিভিন্ন কিছু নিয়ে তখন পূর্বাচল 95-এ এটার ল্যান্ড অ্যাকুইজিশন শুরু হয়েছে। হওয়ার পরে 96 সালে যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় আসলো, তখন আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এটা প্রজেক্টটার অ্যাপ্রুভ করে যখন আগাচ্ছিল, তখন আমি ওই প্রজেক্টের রাজুকের পক্ষে পিডি হিসেবে দায়িত্ব পালন করতেছিলাম। আমি আমার অভিজ্ঞতায় আমি এই যে আপনার টাউনশিপের উপরে বিভিন্ন স্টাডি করে আমার গবেষণা, আমার অভিজ্ঞতায় আমি একটা প্রস্তাব করলাম যে যেহেতু পূর্বাচল হচ্ছে, এই পূর্বাচলকে আমরা ভবিষ্যৎ একটা বিকল্প ঢাকার মতো একটা প্ল্যান করি না কেন। তো পূর্বাচলে 6,500 একর জায়গার ভিতরে আমরা ওখানে একটা সেভাবে একটা প্ল্যানও প্রথমে দাঁড় করলাম, যেখানে যেটা আপনি বললাম একসময় উত্তরা হওয়ার কথা ছিল, নর্থ স্যাটেলাইট টাউন নামে উত্তরা প্ল্যান হয়েছিল সেই 60-এর দশকে। সুতরাং ওইটা কিন্তু হয় না। উত্তরা 3500 একরের উপরে উত্তরা প্ল্যান করেছিল প্ল্যানাররা, কিন্তু উত্তরা প্রথমে হলো 900 একর ফার্স্ট পেজে, সেকেন্ড পেজে 400 একর, থার্ড পেজে আর কিছু। পূর্বাচল যখন 6,000 একর জমি যখন আমরা 95-96 সালে হুকুম দখল করে ফেলেছি, জমি আছে, এবং তখন আমি প্রস্তাব করলাম আমরা একটা বিকল্প শহর করার জন্য। আপনি ওই সময় ইকুয়ালি ওই সময় কিন্তু ক্যালকাটায় কিন্তু সল্টলেক জ্যোতি বসু করতেছিল, আচ্ছা, মালয়েশিয়াতে পুত্রজয়ের মাহাতিরের কাজ শুরু করছিল। আপনি আমাদের পাশে বার্মার মধ্যে রেঙ্গুন থেকে যখন ইয়াঙ্গুনে পড়লো, তখন ওরা নেপিডো প্ল্যান করতেছিল। এর আগে কিন্তু পাকিস্তানে ইসলামাবাদ ওই করাচির বিকল্প করেছিল। ইভেন ভারতের মধ্যে দেখেন নিউ দিল্লির এক্সটেনশন, নিউ দিল্লির পাশে গুরগাঁও আরটা আছে আপনার নরিদা একটা জায়গা আছে, ওখানে এগুলো প্ল্যান হচ্ছে। তখন কিন্তু আমি এই প্রস্তাবটা সরকারের কাছে বললাম যদি আমরা এটাকে নতুন শহর বিকল্প অনেকটা রাজধানীর মতো, কিন্তু ওই সময় সরকার এটা করে বরং করেছি গতানুগতিক নিয়মে প্লট দেওয়া বরাদ্দ শুরু করলো। আওয়ামী লীগের প্রথম 96-97 সরকার আমলে সামান্য প্লটের জন্য কিন্তু যেহেতু রাস্তাঘাটের মানুষের কোনো রেসপন্স নেই, পরে বিএনপি গভর্নমেন্টের আমলে এসে এখানে আপনার সব প্লট একসাথে 15-16 হাজার প্লট দিয়ে দিল। আর সর্বশেষ লাস্ট আওয়ামী লীগ যা প্লট সব দেওয়া হয়ে গেছে। ভেরি ইন্টারেস্টিং হচ্ছে কিন্তু জায়গা তো উন্নয়ন এখনো সেভাবে হয় নাই, অনুন্নত জায়গায় প্লট বরাদ্দ দিয়ে নিয়ম হচ্ছে কিন্তু প্লট বানাইয়া রেডি করে সব সার্ভিস দিয়ে তারপরে দেওয়া।
তা আমি যে জন্য আপনাকে বলতে চাচ্ছি, পূর্বাঞ্চলের প্ল্যানটার মধ্যে ওখানে বিশ্ববিদ্যালয় করার একটা প্রভিশন আছে, ওখানে স্টেডিয়ামের প্রভিশন আছে, ওখানে গল্ফ করার প্রভিশন আছে, ওখানে একটা বড় অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক আছে। সেই সব চিন্তা রেখে আমি কিন্তু প্রস্তাব করেছিলাম, আমরা পুত্রজয়ের আদলে আমরা পূর্বাঞ্চলকে ডেভেলপ করি না কেন, তারা ঢাকার একটা বিকল্প। আমার প্রস্তাবনা ছিল যে এখান থেকে ঢাকা শহর থেকে যে একটা ব্লক থেকে প্রধানমন্ত্রীর দপ্তর, যেগুলো পুত্রজয়তে কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অফিস কাম দপ্তর বাসা, ইভেন বঙ্গভবন, যদি এটার কারণে মতিঝিল গুলিস্তানে একটা বিরাট ধরনের প্রবলেম। তারপরে হলো যেগুলো ডিপ্লোম্যাটিক এরিয়াগুলো, ইভেন সচিবালয়, এটা কথা হচ্ছে শেরবাংলা নেওয়ার জন্য। আমি বললাম এইগুলো যদি আমরা পূর্বাঞ্চলে প্ল্যান নিয়ে যাই, তাহলে হয়তো পূর্বাঞ্চলকে একটা নতুন বিকল্প রাজধানী তৈরি হয়ে যাবে। সেই কনসেপ্টে কিন্তু আমি প্রতিটা সরকারের আমলে আমার পর্যায়ে বলেছি, কিন্তু দেখা দেখি এটা উপরের দিকে যেতে যেতে এটা আমাদের দ্বারা হারিয়ে যায়। আমি কারো নাম বলে আজকে হেয় করতে চাই না, কারণ অনেকে বুঝে না বুঝে, যারা আমরা প্রফেশনাল যারা আছে, আমরা কোনো প্রস্তাব দিলে কিছু লোকজন দেখেছি বিভিন্ন সময় ওরা এটাকে মনে করে যে এটাকে চাপাই রাখে। সেই কারণে আমাদের কিন্তু দেশে উন্নয়ন অনেক পরিকল্পনা খবর হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। আমি কিন্তু এখনো আশাবাদী, পূর্বাঞ্চলে এখনো যে স্কোপ আছে, কিন্তু এখানে তো বিদ্যুৎ পানি না, এগুলো আসতেছে। পূর্বাঞ্চলে বিদ্যুতের জন্য, পূর্বাঞ্চলে যেহেতু ঢাকা ওয়াসার এলাকার বাইরে, ওখানে আলাদা পূর্বাঞ্চল ওয়াসা অথরিটি করতে হবে। ঝিলমিলও নদীর পারে, ঝিলমিলে কিন্তু এখন 400 একরের ভিতরে। একই রকম যদি সরকার যদি চায়, যেমন পূর্বাঞ্চল যেভাবে একটা আলাদা নতুন শহর, নতুন ঢাকা হবে, এখনো সম্ভাবনা বুড়িগঙ্গার ওই পারে, কারণ 2টা ব্রিজ হয়ে গেছে, আরেকটা ব্রিজ হচ্ছে, এবং যদি হয়ে যায় তাহলে জিঞ্জিরায় বা এন্টায়ার ওদিকে পদ্মা ব্রিজ কানেকশন হবে করিডোরটার মধ্যে, ওখানে কিন্তু একটু নতুন শহর, ওখানে একটা বড় শহর করা যেতে পারে। আমি গুরুত্ব দিচ্ছি আপনাকে পূর্বাঞ্চলের পাশে রাজুক যেটুকু করছে 6,000-6,500 মধ্যে, তার বাইরে কিন্তু প্রাইভেট অনেক পূর্বাঞ্চল হয়েছে। এই পূর্বাঞ্চলগুলো কিন্তু সবগুলো যে হচ্ছে অপরিকল্পিত, এগুলোর কোনো অনুমোদন এখন রাজুক দেয় নাই। আমি মানে সরকারের কাছে বা সংশ্লিষ্ট সবার কাছে অনুরোধ করতে, আবেদন জানাতে চাই, যদি এইগুলো সবাইকে নিয়ে যদি আমরা যদি একটা সমন্বিত প্ল্যান নিয়ে যদি বসি, এবং যদি যেগুলো হয়তো পূর্বাঞ্চলের কিছু সার্ভিস যদি ওখানে এদিকে শিফটিং করে দেওয়া যায়, তাহলে কিন্তু সবার সমন্বিত উন্নয়ন হলে এই পূর্বাঞ্চলকে এখনো ঢাকার বিকল্প রাজধানী, মানে সেই জায়গা থেকে আপনি বলতে চাচ্ছেন যে ওই যে আপনাদের একজন প্রকৌশলী উনি যখন বলেছেন মৃত, আপনি মৃত বলতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে বলতে চাচ্ছেন ঝিলমিল এবং পূর্বাঞ্চলকে যদি পরিকল্পিতভাবে করা যায়, সেটাকে অক্সিজেন হিসেবে এটাকে বাঁচিয়ে রাখা যায়। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন সময় সংলাপে এতক্ষণ আমাদের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।